ভোর আকাশে এখনো সূর্যোদয় হয়নি, চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। শহর থেকে কয়েকশো ক্রোশ দূরের এই নিরবচ্ছিন্ন ভূখণ্ডে প্রায়শই ঝিঝি পোকার ডাক শোনা যায়। তবে এই মুহূর্তে শ্মশানের মতোই নিস্তব্ধ চারিপাশ। রাত্রির শেষ প্রহরের ভেজা হিমেল হাওয়া গায়ে মেখে গভীর ঘুমে তলিয়ে আছে প্রকৃতি। ক্লান্ত রজনীকে বিদায় জানিয়ে গোটা শহর যখন প্রত্যুষের তরল আলোর অপেক্ষায়, ঠিক তখনই লতাগুল্ম আর ঝোপঝাড়ে আচ্ছাদিত শিশির ভেজা লনের মাঝখান দিয়ে নিঃশব্দ কদম ফেলে স্নোফ্লেক্স ম্যানরের সামনে এসে দাঁড়ালো এক কালো পোশাকধারী অবয়ব। হোয়াইট স্নিকার্স, ওভারসাইজ ডেমিন আর হুডি পরিহিত আগন্তুকের উচ্চতা চোখে পড়ার মতোই অত্যাধিক। 6 ফুট কিংবা তার চেয়েও খানিকটা বেশি। পাতলা হুডির উপর দিয়ে স্পষ্ট দৃশ্যমান তার চওড়া সৌষ্ঠব পুরুষালী কাঁধ। নিয়ম করে যে শরীরচর্চা করা হয় তার বলার অপেক্ষা রাখে না। অশরীরী পদচারণায় ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গিয়ে সেন্সরে আঙুল চেপে নিশাচরের মতো ক্লান্ত চোখে দরজা খুলল সেই মানব। আধুনিক আগলখানি সিস্টেমাটিক খুলে যেতেই বিপ বিপ একটা আওয়াজ হলো সমগ্র ঘর জুড়ে। প্রহেলিকায় মোড়ানো শুনশান নিশব হলরুমে দামামার মতোই ঝংকার তুলল সেই ক্ষীণ আওয়াজ। বাড়ির লোকজন তখনও ঘুমে কাঁদা, যদিও বা এহেন শব্দে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না আগন্তুকের মাঝে। উল্টো সপ্রভিত নজরে একবার চোখ বোলালো চারিদিকে। দামি কার্পেট বিছানো বিশাল বড় হলরুম, তার উপর সাজানো রয়েছে 3-4 সেট বিলাসবহুল বসার গদি। সমগ্র স্লিং জুড়ে ঝুলছে অত্যাধুনিক সব ঝাড়বাতির বহর। হলের এক পাশে লাগোয়া কিচেন আর বড়সড় একটা ডাইনিং। ঠিক তার অন্য পাশ দিয়ে উঠে গেছে দোতলায় ওঠার তকতকে সিঁড়ি। খালি চোখে দেখলে মনে হয় কাঁচ দিয়ে মোড়ানো আশ্চর্য কোনো বস্তু ওটা, কিন্তু আদতে তা নয়। কাউচের মুখোমুখি সামনের দেওয়ালে রয়েছে সুবিশাল এক অগ্নিচুল্লি, যদিও বা অগ্নিচুল্লি জ্বালাতে কাঠের প্রয়োজন পড়ে না, ইলেকট্রনিক সুইচ চাপলেই অটোমেটিক জ্বলে ওঠে এটি। এছাড়াও গোটা হলরুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শখানিক ইন্টেরিয়ার মানি প্লান্ট। সাজানো গোছানো পরিপাটি ঘরটা দেখলেই বোঝা যায় বাড়ির মালকিন নিঃসন্দেহে উন্নত রুচির দাবিদার। তবে এই হলরুমের সবচেয়ে নজরকাড়া যে বস্তুটি তা হলো দেওয়ালে টাঙানো মোনালিসার চমৎকার রহস্যময়ী হাসি। ছবিটা আসল নাকি নকল অন্ধকারের মাঝে ঠিক বোঝা যাচ্ছে না। বোঝার জন্য কেউ বসেও নেই অবশ্য। মোনালিসার রহস্যময়ী হাসিতে চমৎকৃত হলো না মানব। বাড়ির বাতাসে ভেসে বেড়ানো একটা স্নিগ্ধ ওয়াইল্ড জেসমিনের ভুরভুরে সুবাস নাকে এসে লাগতেই মস্তিষ্ক সজাগ হয়ে গেল তার। সহসা এদিক ওদিক না তাকিয়ে তড়িৎ পা ফেলে গটগটিয়ে চলে গেল দোতলায়। ভোরের আলো ফোটার আগ মুহূর্তেও আকাশের বুকে সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে শুক্লপক্ষের একাদশী চাঁদ। দোতলার কর্নারের রুমটা সবচেয়ে বড়। অন টাইম পাসওয়ার্ড চেপে সেটাতেই প্রবেশ করল হুডিধারী যুবক। ভেতরে ঢুকতেই কোনো এক সুরলা কণ্ঠের যান্ত্রিক রমণী চমৎকার গলায় সম্ভাষণ জানালো তাকে। হোলা ইয়াং মাস্টার, ইটস ইয়াশ। গমগমে আওয়াজে যান্ত্রিক রমণীর ভুল শুধরে দিল মানব। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর এলো, গ্রাসিয়াস ইয়াং মাস্টার, স্টুপিড ডিভাইস। বিপরীতে দাঁত কটমট করে রমণীকে ভৎসনা জানালো ইয়াশ। অতপর ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকা সেই রূপলি চাঁদের দিকে তেরা চোখে চাইল এক পল, পরক্ষণে ঠাস করে লাগিয়ে দিল জানালাটা। ঘরের সঙ্গে লাগোয়া ট্রান্সপারেন্ট কাচের দেওয়ালের বিশাল পর্দা টেনে বিছানার দিকে দৃষ্টিপাত করতেই চোখ গেল পাশে কফি টেবিলের দিকে। মাঝারি সাইজের টেবিলটা ভর্তি হয়ে আছে ঢেকে রাখা সব সুস্বাদু খাবারে। আগন্তুক শুয়েও দেখল না সেসব। উল্টো রুমের সমস্ত আলো নিভিয়ে শরীর থেকে হুডিটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল সে। তারপর সোজা গিয়ে উপর হয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল নরম গা দাবানো শ্বেতশুভ্র বিছানায়। ঘুমটা গাঢ় হওয়ার ঠিক আগ মুহূর্তেই চার্লি পুথের গানের চরণগুলো শ্রবণেন্দ্রিয় ছাপিয়ে মস্তিষ্কে গিয়ে হাতুড়ি পেটা শুরু করলো ইয়াসের। কানে বালিশ গুজে বিছানার এপাশ করেও ধরে রাখা গেল না তন্দ্রাভাবটুকু। সহসা কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে গম্ভীর মুখে উঠে বসল ইয়াস। বাইরে তখন ঝলমল করছে প্রত্যুষের সোনা রোদ। বাড়ির পেছনের গভীর অভয়ারণ্যের মাঝে জানা অজানা অজস্র পাখির কলতান। চলছে আলো ছায়া নিদারুণ খেলা, যা দেখে চোখ মুখ অস্বাভাবিকভাবে কুঁচকে ফেলল ইয়াস। দুহাতে চুল টেনে ভারী বিরক্ত ভঙ্গিমায় মাথা ঠেকালো হেডবোর্ডের ওপর। সারা রাত জেগে ইন্টারনেট ক্যাফেতে বসে গেমিং করে ভোর রাতে এসে
দুনিয়ার সকল ক্লান্তি নিয়ে একটু শুয়েছিল সে। আর এখন বেজেছে সকাল 8টা সবে। এটুকু সময়ের মাঝেই বড় আকাঙ্ক্ষিত ঘুম নসাৎ হওয়ায় তেতে একটা ভাব ছড়িয়ে পড়ল সমগ্র মুখ জুড়ে। মস্তিষ্কটা ঝাঝা করছে তার। অতর্কিত ক্রোধে তীক্ষ্ণ হয়ে উঠেছে ধারালো চোয়াল। গানের দ্বিতীয় চরণগুলো ফের কানে এসে বাজতেই বিছানা ছাড়ল ইয়াস। শরীরে পাতনা ডেমিন শার্ট জড়িয়ে ক্লোজেট হাতড়ে বের করে আনলো ধবধবে সাদা একটা হকি স্টিক। তারপর আর কোনো কথা নয়, হকি স্টিকটাকে মুঠোবন্দি করে হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। যাওয়ার সময় আরেক দফা অভিবাদন জানালো সেই রোবোটিক রমণী। গুড মর্নিং ইয়াং মাস্টার, হ্যাভ এ নাইস ডে। করিডোরের অন্য প্রান্তে ইয়াসের ঠিক বিপরীত পাশের ঘর থেকে ভেসে আসছে উপজস্ত সেই বিদেশি গানের সুর। ভেতরে গিয়ে হকিস্টিক সমেত চওড়া ডিভানের ওপর গা ছড়িয়ে বসে পড়ল ইয়াস। তখনও দেয়াল জোড়া মনিটর স্ক্রিনের সামনে দাঁড়িয়ে জুম্বা ডান্সের তালে তালে ঘাস ফড়িংয়ের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছে 19-এর ঘরে পদার্পিত এক সদ্য যুবতী রমণী। জানালার কার্নিশে ঝিকোতে থাকা সকালের কমলা রোদের ক্ষীণ আলো ঠিকরে পড়ছে তার নরম কুয়াশার মতো গায়ে। স্বচ্ছ মসৃণ রবি কিরণে ঝলমল করছে চূড়ো করে বাঁধা সর্পিল সোনালি চুল। সামনের দিকের ব্যাংক স্কার্ট চুলগুলো অতি সন্তর্পণে কপালে লুটিয়ে আছে তার। মোমের পুতুলের মতো ফর্সা নিখুঁত চেহারার মাঝে এঁটে বসানো একজোড়া পেন্সিলে আঁকা পুরন্ত ঠোঁট। তার চেয়েও আকর্ষণীয় ওই টানাটানা হরিণীর মতো গাঢ় নীলাব্ধ নয়ন, ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত পুতুল। গত কয়েক মিনিট যাবৎ ঠায় বসে নিঃশব্দে মেয়েটাকে পরখ করছিল ইয়াস। তারপরও রমণীর এহেম অকৃত্রিম রূপের ঝলকে চোখের তারায় সামান্যতম উৎকণ্ঠা প্রকাশ পেল না যুবকের। উল্টো একটা অকারণ বিরক্তি পদ্মাসন হয়ে গেড়ে বসল তার হৃদয়ের মাঝখানে। সেই ঝলকে ওঠা বিরক্তি নিয়েই ইয়াস উঠে গিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল ওর সম্মুখে। হলুদ ল্যাম্পশেডের কোমল আলোয় ঘরের ভেতরটা অপার্থিব লাগছে। কোনো রূপনগরের রাজকুমারীর ঘর বললে ভুল হবে না বই কি। চারিপাশে অফ হোয়াইট আর বেবি পিঙ্ক কম্বিনেশনে নেটের পর্দা টানানো এই ঘরের মাঝখানটা বারবি হাউজের মতো সুসজ্জিত। এক পাশে গেমিং জোন আর ডান্স ফ্লোর, ঠিক তার অন্য পাশে স্টাডি টেবিলের সঙ্গে লাগোয়া পাখির পালকের মতো আরামদায়ক বিছানা। পায়ের নিচে নরম তুলতুলে হ্যালো কিটির পাপোশ। বিছানার এক পাশে অফ হোয়াইট থিমের রাজকীয় ডিভান। ডিভানের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে রং বেরঙের হরেক স্টাইলের কুশন আর নামি দামি সব টেডি বিয়ার। এই ঘরের প্রতিটি জিনিসই ভীষণ চোখ ধাঁধানো আর চমৎকার। অথচ ওই নিত্যরত মেয়েটার অবর্ণনীয় রূপের কাছে ঘরের সকল সৌন্দর্যই যেন ফিকে আর ধুলোমলিন। ইয়ার সামনে এসে দাঁড়াতেই থমকে গেল রমণী। অকস্মাৎ গতিজড়তায় নিয়ন্ত্রণহীন কপাল গিয়ে ঠেকল মানবের সুঠাম পুরুষালী প্রশস্ত বুকে। বিব্রতকর একটা পরিস্থিতিতে তটস্থ হয়ে দ্রুত সরে দাঁড়ালো মেয়েটা। ইয়াস কোনো উচ্চবাক্য করল না, চুপচাপ হাত বাড়িয়ে সুইচবোর্ড চেপে নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে দিল। গানের আওয়াজ, মিউজিক, টিভি স্ক্রিন একযোগে থেমে গেল সব। নিমিষেই নিশ্চিদ্র নীরবতায় ছেয়ে গেল ঘর। ওদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ হতেই বিভ্রম কেটে গেল রমণীর। চোখের তারায় দুনিয়া জোড়া বিস্ময় নিয়ে তৎক্ষণাৎ ঝাঁঝিয়ে উঠল সে। তুমি এখানে কি করছো? তোর নাচার শখ ঘোচাতে এসেছি। ইয়াসের প্রত্যুত্তর সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ ফলার মতোই রুক্ষ আর দাম্ভিক। নিষ্প্রাণ শীতল চোখ দুটো যেন গিলে খেতে চাইছে ওকে। বিপরীতে পেছনে ঘুরে কিছু বলার আগেই আচানক হাতের কবজিতে ধীর এক চাপ অনুভব করল রমণী। অতর্কিত সংঘর্ষে চমকে উঠে পেছনে ফিরতেই বেঁধে রাখা চুলগুলো কোমর ছাপিয়ে ঝর্ণার মতো গড়িয়ে পড়ল হাঁটুতে। এমতাবস্থায় দৃষ্টি গিয়ে আটকাল ইয়াসের দাবানলের মতো জ্বলন্ত চোখে। ক্ষণিকের বিহব্বলতা কেটে যেতেই মোম নরম হাতটাকে শক্ত করে চেপে ধরে ঝটিকা প্রবাহের মতো মেয়েটাকে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দিল ইয়াস। একটু মায়া দেখালো না, পরে গিয়ে ব্যথা পেয়েছে কিনা সেসবও তার মনোযোগের বাইরে। হাউ ডেয়ার ইউ ইয়াস! রমণীর কণ্ঠে উপচে পড়া তেজ। ইয়াস সে কথার জবাব তো দিলই না, উল্টো কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই বাড়ি হাঁকালো সুন্দর সাজানো পিসি সেটটার ওপর। একের পর এক হকি স্টিকের জোরালো আঘাতে ভেঙে চূর্ণবিচূর্ণ করতে লাগলো সাউন্ড বক্স, পিসি সহ ঘরে থাকা সবকটা ইলেকট্রনিক ডিভাইস। সবশেষে যখন ডান্সিং ফ্লোরটা ভাঙতে যাবে তখনই ওপাশ থেকে দৌড়ে ছুটে এলো রমণী। ইয়াসকে রুখতে তেজস্বী কণ্ঠ খাদে নামিয়ে
বড্ড অনুনয় করে বলল, প্লিজ ইয়াশ, এটা ভেঙো না, এটা আমার খুব শখের। পাপা আমার লাস্ট বার্থডেতে এটা গিফট করেছে, এটা ভেঙো না প্লিজ। মেয়েটার আকুতি ভরা চোখে তাকিয়ে এক মুহূর্ত থমকালো ইয়াশ, পরক্ষণেই রুক্ষ অনুভূতিহীন গলায় জবাব দিল, তোর শখের তাতে আমার কি যায় আসে। ব্যাস, আর কোনো কথা নয়, চোখের পলকে ঠাস ঠাস করে ভেঙে কয়েক খণ্ড করে ফেলল জায়গাটা। একঝাড় দীঘল সোনালি চুলের অধিকারিণী নিষ্ফল নয়নে কেবল তাকিয়ে দেখল তার শখের জিনিসের ধ্বংসযোগ্য। প্রত্যেকটা পার্টস, ডকুমেন্টস, পেন ড্রাইভ সব ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে পায়ের কাছে। এত কিছুর পরেও মুখ ফুটে টু শব্দটি করল না সে রমণী। যেন এহেন পরিস্থিতির সঙ্গে সচরাচর অভ্যস্ত সে। তেমন করেই দাঁড়িয়ে দেখল সব। বিরস চোখে ইয়াসের কর্মকাণ্ড দেখতে দেখতেই হঠাৎ দৃষ্টি মিলিত হলো দুজনার। মেয়েটার দায়সারা দৃষ্টিতে প্রধান্বিত হয়ে ইয়াস দাঁত খিচে আরও কিছু বলতে নিলেই চোখের পাতায় কাঁপন উঠল রমণীর। সেই কম্পিত দৃষ্টি ভেদ করে বুকের ভেতর অনুভব হলো অহৈতুক এক রক্তশ্বাস। সহসা জবান সংবরণ করল সে। কোনরূপ বাক্য বিনিময় না করে হকিস্টিকটাকে এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলে ঝড়ের মতো বেরিয়ে গেল ঘর থেকে। ইয়াশ বেরিয়ে যেতেই করিডোরের অন্য পাশ থেকে ট্রে আর ভ্যাকুয়াম সমেত ছুটে এলো দুজন মধ্যবয়সী মাদাম। দুজনেই সুরসুর করে ভেতরে ঢুকে চুপচাপ লেগে পড়ল ঘর পরিষ্কারের কাজে। তাদের কর্মকাণ্ডে বিস্ময়াভিভূত প্রিসিলা। সব কিছু দেখেও কেমন না দেখার ভান করে বসে আছে তারা। নিশ্চয়ই এটা ওই বজ্জাত ইয়াসের ষড়যন্ত্র। ঘরবাড়ি ভেঙে চুরমার করে ফেলেছে, আবার সঙ্গে সঙ্গে পরিষ্কারের লোকও নিয়ে এসেছে। আদিক্ষেতা মনে মনে তাচ্ছিল্যের স্বরে কথাটা আওড়ালো প্রিসিলা। তারপর দৃষ্টি তুলে মাদাম দুটোকে ঝাঁঝিয়ে কিছু বলার প্রস্তুতি নিতেই বাইরে থেকে অন্য একজন এসে সবিনয়ে কুর্নিশ জানালো তাকে। গুড মর্নিং প্রিসিলা ম্যাম, স্যার আপনাকে ব্রেকফাস্টের জন্য ডেকে পাঠিয়েছেন। মহিলা ভৃতিটির বিনীত বাক্যে মস্তিষ্ক তেড়ে উঠল প্রিসিলার। মুহূর্তের আগে অগ্নিশর্মা হয়ে বলল, জুতা মেরে গরুদান করা হচ্ছে। ঠিক বুঝতে পারিনি ম্যাম, যদি একটু ভেঙে বলতেন। তোমার স্যারের অতি আদরের সুপুত্র আজকে আমার ঘরে এসে ভাঙচুর করেছে। আগের ক্ষতিপূরণ দিতে বলো, তারপর ব্রেকফাস্ট। ভদ্রমহিলা মুখ কাচুমাচু করে প্রশ্নটা করতেই রাগত গলায় জবাব দিল প্রিসিলা। বিপরীতে আবারও ভেসে এলো অতি সংবেদনশীল অনুনয়। স্যার বলেছেন ব্রেকফাস্টের টেবিলে বিষয়টা দেখবেন। আমি কোনো দেখা দেখিতে নেই। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো প্রিসিলা। অবশ্য তার হেন অভব্য একগুঁয়ে জবাবে ভরকালো না রমণী। এবারে সকল ভিত্ররাই অভ্যস্ত এসব নিত্যনৈমিত্তিক নাটকে, যার দরুন সহাস্যে কৌশলী এক বাক্য ছুড়ল সে। আপনি না গেলে হয়তো ইয়াং মাস্টার সবার চোখে ধুলো দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে যাবে। তাহলে তো আজকেও আপনার ক্ষতিপূরণ নেওয়া হবে না ম্যাম। অসম্ভব, আমি এক্ষুনি আসছি। নিচে ব্রেকফাস্টের টেবিল থেকে ভেসে আসতে নাইবার কাঁটা চামচের টুংটাং আওয়াজ। তুষার খুব মন দিয়ে প্রাতরাশ সারছে। পাশেই দাঁড়িয়ে ফ্লোরা এটা ওটা এগিয়ে দিচ্ছে স্বামীকে। খেতে খেতেই একবার হাত ঘড়িতে চোখ বুলালো তুষার। তারপর দৃষ্টি তুলে চাইল সিঁড়ির দিকে। গোটা করিডোরের এ মাথা থেকে ও মাথায় চোখ বুলিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে বলে উঠল, ইটস অলরেডি 10:30। তোমার ছেলেমেয়েরা এখনও ঘুম থেকে উঠতে পারেনি। এতটা কেয়ারলেস হলে চলে? ফ্লোরা তখনও স্বামীর পাতে অ্যাভোকাডো সার্ভ করছিল। তুষারের কথায় হঠাৎই দোতলার করিডোরে চোখ গেল তার। দৃষ্টি সীমানায় কারোর আগমনী পদচ্ছাপ ভেসে উঠতেই মৃদু হেসে জবাব দিল, ওই তো ইয়াস আসছে। তারপর আবারও প্লেটে মনোযোগ দিয়ে বলল, মাশরুমের স্যুপ করেছি, বেড টোস্টের সঙ্গে ভালো যায়, নেবে একটু? বিপরীতে তুষার চামচ আর ছুরি দিয়ে অমলেট কাটতে কাটতে বলল, শুধু এক কাপ কফি আর কিচ্ছু না। তাহলে লাঞ্চ বক্সে তুলে দেই, রোহানকে দিয়ে পাঠিয়ে দিব। ঠিক আছে দাও। স্বামীর স্বীকৃতিতে খুশি ঢেউ খেলে গেল ফ্লোরার চোখের তারায়। সে ঝটপট কিচেনে গিয়ে লাঞ্চ বক্স রেডি করতে লাগলো। যা দেখে খাবার মুখে তুলে ঠোঁট চেপে আনমনে হাসল তুষার। বিয়ের কতগুলো বছর পেরিয়ে গেল, অথচ আজও এই মিষ্টি মেয়ের মিষ্টি আবদারগুলো কিছুতেই ফেলতে পারে না সে। কথায় কথায় ডাইনিংয়ে চলে এলো ইয়াশ। তার পরনে অফ হোয়াইট হুডি আর ওভারসাইজ জিন্স, কাঁধে ল্যাপটপ ব্যাগ। দেখে বোঝা যাচ্ছে কোথাও একটা বের হওয়ার প্রস্তুতি নিয়েছে সে। টেবিল থেকে একটা আপেল তুলে হয়তো বেরিয়েই যেত, কিন্তু যাওয়ার আগে বাদ সাধল তুষার। আদেশের স্বরে বলল, ব্রেকফাস্ট করে যেখানে খুশি যাও। ইয়াশ যতই উগ্র বেপরোয়া মস্তিষ্কের হোক না কেন, পাপাকে সে কখনো উপেক্ষা করে না।
বলতে গেলে সেই সাহসটা এখনো হয়ে ওঠেনি তার। গোটা দুনিয়ার চোখে ডেয়ার ডেভিল হলেও তুষারের চোখে ইয়াশ এখনো নিছক ছেলে মানুষ। বাবা হিসেবে যার প্রতিটি পদক্ষেপে তুষারের থাকে তীক্ষ্ণ নজরদারি। যদিও এসব খবরদারি মোটেও পছন্দ নয় ইয়াসের। রোহানকে তো আরও সহ্য করতে পারে না সে। গদাই লিস্করের মতোই সর্বক্ষণ পেছনে পেছনে থাকে। অসহ্যকর, দেখলেই মস্তিষ্ক গরম হয়ে যায়। তাতেও কি তুষারের কিছু যায় আসে? বোধ হয় না। উল্টো ছেলের প্রতিটি কর্মকাণ্ড থাকে তার সূক্ষ্ম নখদর্পণে। একটা অদৃশ্য বলয়ের মতোই ইয়াসের চারপাশে সর্বদা বিচরণ তার। পাপার আদেশ পাওয়া মাত্রই চুপচাপ খেতে বসলো ইয়াস। খাবারের প্লেট টেনে একটা পাউরুটি মুখে তুলতে যাবে, তখনই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো তুষারের তীর্যক কণ্ঠস্বর। ফাইনাল সেমিস্টার শেষ করেছো, 6 মাস হতে চললো, এখনো ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করনি কেন? কারণ আমি ট্রেনিংয়ে যাব না। ইয়াসের একরক্ষা প্রত্যুত্তর। হোয়াই? তুষারের প্রশ্নের তোপে একটু দ্বিধায় পড়ে গেল স্বল্পভাষী গম্ভীর ছেলেটা। খানিকক্ষণ নিশ্চুপ বসে থেকে খাবার খেতে খেতে রাশভারী কণ্ঠে গুছিয়ে জবাব দিল, আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ, ফলো মাই প্যাশন অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তোমার প্যাশন সেটা কি? ইন্টারনেট ক্যাফেতে বসে গেমস খেলে বেড়ানো? পাপার কথায় আচানক দৃষ্টি তুলে চাইল ইয়াস। ভেনিসে নিজের বিজনেস প্রপার্টি সবকিছু ছেড়ে মিলানোতে এসে আমি নিশ্চয়ই গেমস খেলার জন্য তোমাকে অ্যারোনটিক্স পড়াইনি। তুষারের কণ্ঠে বিদ্রুপ, যা শোনা মাত্রই সূক্ষ্ম এক অপমানের আভাসে থমথমে হয়ে উঠল ইয়াসের ফর্সা সুদর্শন মুখ। বেজায় বিরক্ত হলো সে। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, এটা জাস্ট সিম্পল গেমিং নয় পাপা, ইটস স্পোর্টস। আজকের ভার্সিটিতে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যদি আজকের ম্যাচে আমাদের টিম জিতে যায়, তাহলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আইল বিকাম এ ইন্টারন্যাশনাল প্রোগ্রামার, বাট ইউ হ্যাভ টু ফলো ইউর ড্যাডিস পাথ। হি ওয়াজ এ মাফিয়া বস, নট আ পাইলট। ইয়াসের কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিপরীতে প্রলম্বিত শ্বাস ফেলল তুষার। তৎপর হয়ে ছেলেকে কিছু বলবে, তক্ষুনি সিঁড়ি ভেঙে নেমে এলো প্রিসিলা। সকালের লেগিংস আর ট্যাঙ্ক টপ বদলে একটা সুন্দর বেগুনি রঙের ঝালরওয়ালা ফ্রক পরেছে সে। মাথায় জড়িয়েছে একই রঙের হেয়ার ব্যান্ড। রেশমের মতো লম্বা সোনালি চুলগুলো ছড়িয়ে দিয়েছে পিঠের ওপর। সিঁড়ি ভেঙে এক প্রকার দৌড়ে দৌড়ে নামলো সে। মেয়ের এহেন উড়নচণ্ডী স্বভাব মোটেই পছন্দ নয় ফ্লোরার। সহসা ডাইনিংয়ে আসা মাত্রই মেয়েকে কড়া কণ্ঠে শাসালো সে। এভাবে শব্দ করে হাঁটছো কেন? ম্যানার শেখনি? আর চুল এভাবে খোলা রেখেছো কেন? এক্ষুনি বাঁধো। মায়ের কথা গায়ে মাখালো না প্রিসিলা। বাবার আদরের একমাত্র শেহজাদি সে। এত কথা শোনার সময় কোথায়? উল্টো ধাপ ধাপ করে হেঁটে গিয়ে দাঁড়ালো সে ইয়াসের নিকট। মেয়েটা কাছাকাছি আসতেই চোখ মুখ শক্ত করে ফেলল ইয়াস। কোনো এক অজ্ঞাত কারণে প্রিসিলাকে একদমই সহ্য করতে পারে না ইয়াস। প্রথম প্রথম ছেলে মানুষই বাচ্চামি এসব ভেবে এড়িয়ে গেলেও ধীরে ধীরে তুষার আর ফ্লোরার আশকারাই বিগড়ে যেতে থাকে সে। যত বড় হচ্ছিল তত যেন বাড়ছিল তার ক্ষোভ, রাগ, সবকিছু। মেয়েটা যেন ওর দুচোখের বিষ। তিল থেকে তাল খসলেই ঠাটিয়ে চড় বসিয়ে দেয় ওর গালে। এই জীবনে প্রিসিলা বাবা মায়ের হাতেও এত মার খায়নি যত মার ইয়াসের হাতে খেয়েছে। বয়স বাড়ার সাথে সাথে ক্রমশ জটিল হয়েছে তাদের সম্পর্ক। এখন ভুল করেও যদি দুজন একসঙ্গে বাড়িতে থাকে, সেদিনই ছোটখাটো এক রণক্ষেত্রে পরিণত হয় স্নোফ্লেক্স ম্যানর। প্রিসিলার শরীর থেকে ভেসে আসা বডি ওয়াশের মিষ্টি সুঘ্রাণটা নাকে লাগতেই হাতে থাকা কাঁটা চামচটা সশব্দে স্যান্ডউইচের ওপর গেঁথে ফেলল ইয়াস। চোয়ালের বেশি শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, কি চাই? ইয়াসের কণ্ঠে ক্রোধের উষ্মা। সেই স্ফুলিঙ্গের মতো চড়াও মস্তিষ্কে খানিকটা ঘি ঢেলে দিতেই তার প্লেটের পাশে বাজারের ফর্দের মতো একটা লম্বা কাগজ রাখলো প্রিসিলা। মুখে বলল, এতে আমার গত এক সপ্তাহে সকল ক্ষয়ক্ষতির আর্থিক বিবরণী দেওয়া আছে। দয়া করে ক্ষতিপূরণটা দিয়ে যাবেন। বাড়ির স্বঘোষিত ইয়াং মাস্টারকে অতি সূক্ষ্ম এক খোঁচা দিয়ে সরে দাঁড়ালো সে। বিপরীতে ইয়াসের কথায় পাত্তা তো দিলই না। উল্টো কাগজের ফর্দটাকে আঙুলের টোকায় সীমানা ছাড়িয়ে বাইরে ছুঁড়ে মারল। তার এহেন কাণ্ডে প্রিসিলা দাঁত খিচিয়ে উঠল। বিরক্তিতে চিরবির করতে করতে তুষারকে উদ্দেশ্য করে বলল, দেখলে পাপা, তোমার ছেলের কাণ্ড দেখলে কতটা উগ্র হয়েছে সে। প্রিসিলার কথা শেষ হতেই ফ্লোরা চোখ পাকালো মেয়েকে। শাসিয়ে উঠে বলল, কতবার শিখিয়েছি ভাইয়াকে রেসপেক্ট করবে? ভাইয়া? মুখ ভেঙে শব্দটা উচ্চারণ করলো প্রিসিলা। ওদিকে সবার মাঝে থেকেও নিশ্চুপ যন্ত্রমানব
হাজারটা অন্যায় করলেও ছেলের ভুল ত্রুটির ব্যাপারে বড্ড উদাসীন সে। অবশ্য বিষয়টা বরাবরই জ্ঞাত প্রিসিলা ছোটবেলা থেকে দেখে এসেছে ইয়াসের কোনো ভুলই কখনো চোখে পড়ে না তার পাপার। উল্টো ইয়াস কোনো কিছুতে অসন্তুষ্ট হলে প্রিসিলাকে দিয়েই বারবার সরি বলানো হয়। ভাবখানা এমন যে সে এখানকার মুকুটবিহীন যুবরাজ। ওয়েল, ইয়াস যদি যুবরাজ হয়ে থাকে তাহলে প্রিসিলাও তো এই বাড়ির একমাত্র শেহজাদি। ওই তাকে নিয়ে তো এমন আহামরি আহ্লাদ করে না কেউ। সামনাসামনি খুব আত্মবিশ্বাসী ভাব ধরে থাকলেও এইসব আকাশকুসুম ভাবনায় বুকের ভেতরটা ভার হয়ে আসে প্রিসিলার। অব্যক্ত অভিমানে চোখের কোলে চিকচিক করে ওঠে এক ফোঁটা টলমলে নোনা জল। মন গহীনে বাবা মাকে ঘিরে জন্ম নেয় শত সহস্র অভিযোগ। পাপা, গ্রাজুয়েশন শেষ, এবার আমি মুভ করতে চাই। ডাইনিং টেবিলে কিছুক্ষণ ধরে বিরাজমান থমথমে নৈশব্দটা আচমকা ভেঙে গেল। ইয়াসের কথায় চোখ তুলে চাইল তুষার। কফির কাপে ধীরে সুস্থে সিপ নিয়ে বলল, আমি শুনেছি তুমি আলপাইন এরিয়াতে একটি লাক্সারিয়াস ট্রি হাউস কিনেছ। ইয়েস পাপা। তুষারের তির্যক প্রশ্নের জবাবটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে দিল ইয়াস। বিপরীতে সাবলীল গলায় প্রত্যুত্তর করল যন্ত্রমানব, বেশ তো, ভ্যাকেশনে গিয়ে বেরিয়ে এসো, দরকার পড়লে আমরাও যাব। আজকাল একটা ভ্যাকেশনের খুব প্রয়োজন অনুভব করছি। ওটা কোনো ট্যুরিস্ট স্পট নয় পাপা, দ্যাট ইজ এ আলপাইন ফরেস্ট, আর আমি সেখানে পার্মানেন্টলি শিফট করতে চাই। ইয়াসের কথা শেষ কিয়ৎক্ষণ নিশ্চুপে বসে রইল তুষার। পর মুহূর্তে ভেসে এলো তার অসন্তোষ বিজড়িত কণ্ঠস্বর। হঠাৎ এমন বনে বাজারে থাকার শখ হলো কেন তোমার? শখ হবে না আবার, ওটাই তো ওর আসল জায়গা, গেছো হনুমান একটা। পাশ থেকে মিনমিনে গলায় রসিয়ে রসিয়ে কথাগুলো বলল প্রিসিলা। তৎক্ষণাৎ ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ইয়াস। তুষার সামনে না থাকলে হয়তো এতক্ষণে চড়িয়ে লাল করে দিত ওর ফর্সা গাল দুটো। অন্তত চোখের দৃষ্টি তো তাই বলছে। ইয়াসের রক্তিম চোখের দিকে চেয়ে ফাটা বেলুনের মতো চুপসে গেল প্রিসিলা। তড়িঘড়ি করে মন দিল সে খাবার প্লেটে। পরপরই কানে ভেসে এলো ইয়াসের গম্ভীর কণ্ঠস্বর, আম অ্যাডাল্ট পাপা, আই ক্যান লিভ হোয়ার এভার আই ওয়ান্ট।